দর্শক, প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কেমন ছিল সেই নিয়ে অনেক গবেষণা চলছে, অনেক আলোচনা চলছে। তাদের দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই আলোচনাটা আরও বেড়েছে কারণ বাংলাদেশের রেওয়াজই এমন যে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে খুব বেশি কথা বলা যায় না। এবং এর ব্যতিক্রম আমরা প্রত্যাশা করেছিলাম প্রফেসর ইউনূস সরকারের আমলে, যেহেতু তারা দলনিরপেক্ষ সরকার, কিন্তু তাদের ক্ষমতার সময়েও সেটা আমরা দেখিনি। নানাভাবে সরকারের সমালোচনা করার জন্য অনেককে বিপদে পড়তে হয়েছে। সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে, অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে, জেলে এখনও তারা রয়েছেন, এরকমটাও আমরা দেখেছি। সেই কারণে তারা ক্ষমতা শেষ করার পরে আলোচনাটা বেড়েছে এবং সরকারের নানা উপদেষ্টার বিরুদ্ধে দুদকে বিস্তর অভিযোগ জমা পড়ছে, সেরকমটাও শোনা যাচ্ছে গণমাধ্যমের খবরে। প্রফেসর ইউনূস সরকার কেমন ছিলেন এই ব্যাপার সাধারণ জনগণ যেমন বলছে, রাজনৈতিক দলগুলো নানা ধরনের বিশ্লেষণ তুলে ধরছে। এবার বিএনপির তরফ থেকে একটা বিশ্লেষণ সামনে আসলো এবং সেখানে জানা গেল বিএনপি প্রফেসর ইউনূস সরকারকে কোন দৃষ্টিতে দেখছে। বিএনপির খুবই দায়িত্বশীল নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রফেসর ইউনূস সরকার কেমন সরকার ছিল সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন আজকে, এবং তার এই মন্তব্যটা রীতিমতো সামনের দিনগুলোতে হয়তো গবেষণার ব্যাপার হতে পারে। চলুন একটু এই মজার ব্যাপারটা জেনে দেখি। সালাউদ্দিন আহমেদ তিনি প্রফেসর ইউনূস সরকার কিসের সরকার ছিলেন, কেমন সরকার ছিলেন, সেই ক্ষেত্রে তিনি কি বললেন, আদতে সেটা কতটা সত্য, সাথে আর কোন কোন বিশেষণ যুক্ত করা যায় সেটার সঙ্গে, সেগুলো একটু বিশ্লেষণ করে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূস সরকার কেমন ছিল, তাদের কর্মকাণ্ড, তাদের সরকারকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুবই মজার একটা সংজ্ঞা দিয়েছেন। আজকে তিনি মন্তব্য করেছেন এই ব্যাপারে, আরও অনেক ব্যাপারে কথা বলতে গিয়ে বিগত সরকারকে তিনি মূলত অধ্যাদেশ জারির সরকার হিসেবে আখ্যা দিয়েছেন। বলেছেন বিগত সরকার ছিল অধ্যাদেশ জারির সরকার। খুবই হাস্যকর এবং মজার ব্যাপারটা যে বিগত সরকারকে অধ্যাদেশ জারির সরকার হিসেবে আখ্যা দিচ্ছে বিএনপি। সালাউদ্দিন আহমেদের বক্তব্য বিএনপির বক্তব্যই হবে, এটাই স্বাভাবিক। চ্যানেল ৭১-এর খবরটা দেখে নিন, সেখানে বলছে অন্তর্বর্তী সরকার ছিল কেবল অধ্যাদেশ জারির সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। তার মানে অধ্যাদেশ জারি ছাড়া আর কোনো কাজ তারা করেনি। এবং সালাউদ্দিন আহমেদ আরও ভয়াবহ কথা বলেছেন যে ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তেও তারা আরও একটা অধ্যাদেশ জারির চেষ্টা করেছিল, কিন্তু কেন তারা পারল না। কি বলছেন তিনি বলছেন অধ্যাদেশ জারির সরকার, এমনকি বিদায় বেলায়ও তারা নতুন একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা এবং ইফতারে তিনি এই কথা বলেছেন। বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা এতে সই করেছি, যারা এখন সমালোচনা করছে তারাই নির্বাচনের পর এতে সই করেছে। তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার করে না এবং এটি বাস্তবায়নে দলটির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। গণভোটের রায়কে সম্মান দিতে আগে সংসদে আসতে হবে, এমন কথাও তিনি বলেছেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৫৫৯ দিন দায়িত্ব পালনকালে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। সেই হিসেবে গড়ে ৪.২ দিনে একটি করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশনে বসার ১ মাসের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, নতুবা সব অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। এখন এই যে তিনি বলছেন যে এটা মূলত অধ্যাদেশ জারির সরকার ছিল এবং বিদায় বেলাতেও তারা একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল, সেটা কোন অধ্যাদেশ সেটা আমাদের বোধহয় জানলে একটু ভালো লাগতো। কোনো একটা সময় হয়তো সেটাও পরিষ্কার হয়ে যাবে, যেটা সালাউদ্দিন আহমেদ এই ধাক্কায় পরিষ্কার করেননি।
শোনা যাচ্ছে বিএনপি এবং সালাউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানেই যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই সনদের ততটুকুই বাস্তবায়িত হবে যতটুকু ব্যাপারে দলগুলোর ঐক্যমত্য ছিল। দলগুলোর ঐক্যমত্য মানে হচ্ছে যে বিভিন্ন দল যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বেশিরভাগ ব্যাপারেই নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে। বিএনপি সব থেকে বড় বড় জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এমনকি বিএনপি উচ্চকক্ষ একটা এই গরিব দেশের জন্য হাতি পোষার মতো একটা ব্যাপার, সেই ব্যাপারটাও তারা বলেছিল। অর্থাৎ উচ্চকক্ষের পক্ষেও বিএনপি না, গণভোটের ব্যাপারেও বিএনপির বক্তব্য আমরা পরিষ্কার হয়েছে যে নির্বাচন প্রফেসর ইউনূস সরকার দিতে চায়নি, সেই কারণে বাধ্য হয়ে বিএনপি গণভোটের ব্যাপারে রাজি হয়েছে, কিন্তু গণভোট সংবিধানে নেই। এই ব্যাপারগুলো আমরা দেখছি। সালাউদ্দিন আহমেদ যখন এই সরকারকে, প্রফেসর ইউনূস সরকারকে অধ্যাদেশ জারির সরকার বলছেন এবং তারা 133টি অধ্যাদেশ জারি করেছে, 30 দিনের মধ্যে এই 133টি অধ্যাদেশ যদি পাশ করতে হয় তাহলে গড়ে প্রতিদিন, মানে প্রতিদিন তো আর সংসদ বসবে না, যে কয়দিন বসবে তাতে আমার মনে হয় যে গড়ে হচ্ছে 5 থেকে 10টি করে অধ্যাদেশ একদিনের কার্যক্রমে পাশ করতে হবে বিএনপি সরকারকে, যেটা একেবারেই অসম্ভব অনেকে বলছেন। কিন্তু তার মধ্যেও একটা বড় ব্যাপার রয়েছে, যে অধ্যাদেশের ব্যাপারে বিএনপির আপত্তি রয়েছে এবং যে সকল অধ্যাদেশ সংবিধানের বাইরে, সংবিধান পরিবর্তনের অধ্যাদেশ দেয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো বিএনপি পাশ করবে না, সেগুলো বাতিল হয়ে যাবে, সেরকমটাই শোনা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ যখন প্রফেসর ইউনূস সরকারকে অধ্যাদেশ জারির সরকার বলছেন, তখন আমার মনে হয় যে আরও দু একটা বিশেষণ যোগ করা যেতে পারে প্রফেসর ইউনূস সরকারকে। যেমন এই সরকার মবের সরকার, আপনি খুব সহজেই বলতে পারেন যে সেই সরকারটা ছিল মূলত মবের সরকার। অধ্যাদেশ জারির সরকারের আগেও তারা মূলত মবের সরকার ছিল। তাদেরকে বলতে পারেন হচ্ছে মামলাবাজির সরকার। মানে মামলার ব্যবসা এই 1.5 বছরে যা হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এমন ব্যবসা মামলা নিয়ে হয়নি। মেটিকুলাস ডিজাইন, এই সরকারকে মেটিকুলাস ডিজাইনের সরকার বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। তবে আমার মানে ব্যক্তিগতভাবে ওই অধ্যাদেশ জারির সরকার সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা পছন্দ হয়েছে। তবে অধ্যাদেশ জারির সরকার বলার আগে নিশ্চিত করেই প্রফেসর ইউনূস সরকারকে মবের সরকার বলতে হবে। দ্বিতীয় কোনো অপশন যদি আসে তাহলে হয়তো অধ্যাদেশ জারির সরকার বলা যেতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার ভাবনা কিংবা আমার বিশ্লেষণ। দর্শক, আপনার বিশ্লেষণ কি? আপনি প্রফেসর ইউনূস সরকারকে কিসের সরকার হিসেবে আখ্যা দিতে চান, সংজ্ঞায়িত করতে চান? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।